বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 22 জুলাই, 7 শ্রাবণ এবং ফার্সি 31 রেডিও তেহরানের সন্ধ্যা অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে, আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5
স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আন্তর্জাতিক পানিসীমায় ইরানের নৌশক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতি আরো অবনতি ঘটার আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ওমান সাগর দিয়ে তেল রপ্তানির পাইপলাইন উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি। নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকে রাখা যায়নি বলে মন্তব্য। বাংলাদেশে শুক্রবার থেকে আবার কঠোর লকডাউন, সব শিল্প কারখানা বন্ধ। ঈদে ঢাকা ত্যাগকারীদেরকে গ্রামের বাড়িতে থাকার পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী। পেগাসাস দিয়ে ফোনে আড়িপাতা নিয়ে ভারতের সংসদ উত্তাল। আড়িপাতার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ বললেন মমতা ব্যানার্জি। এবং সিরিয়ায় এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ 53,000 বিলিয়ন তুমান অর্থ ব্যয়ে নির্মিত একটি বিশাল তেল পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানি করার জন্য এই পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে হরমুজগান প্রদেশের গুরে অঞ্চল থেকে ওমান সাগর তীরবর্তী জাস্ক বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো হবে। ইরানের খার্গ দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে। প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশাল প্রকল্প উদ্বোধন করে বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উন্নয়ন আটকে রাখতে চেয়েছিল, এই প্রকল্প বাস্তবায়ন করে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়েছে। তিনি এই পাইপলাইন প্রকল্পের উদ্বোধনকে ইরানের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, যতই দিন যাবে ততই এই প্রকল্পের গুরুত্ব সবাই উপলব্ধি করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের পানি সংকটের সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে খুজিস্তান প্রদেশের চলমান সমস্যার সমাধান করতে হবে। যে কোনো সরকারের দায়িত্ব জনগণের দাবি দাওয়া পূরণের আশু ব্যবস্থা করা। ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশে পানির স্বল্পতা দেখা দিয়েছে। খাল বিলের পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় জনগণ। তবে সরকারের পক্ষ থেকে কারণ বাঁধের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দুটি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। রুহানি বলেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দুটি বৃহৎ শক্তি, কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও ইরানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ড এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা বন্ধ রেখেই 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, চলবে 5 আগস্ট পর্যন্ত। ঈদের সময় যারা ঢাকা ছেড়েছেন তারা ঈদের পরদিনের মধ্যে ফিরতে না পারলে তাদেরকে গ্রামের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। ভয়াবহ করোনা সংক্রমণ ঠেকাতে আগামীকাল সকাল থেকে আরো 2 সপ্তাহের লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা বন্ধ রেখেই 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, চলবে 5 আগস্ট পর্যন্ত। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন গত রাতেই সাফ জানিয়ে দিয়েছেন 22 জুন পর্যন্ত লকডাউনের শিথিলতার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে। বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ, বিজেপি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস, আদালত, গার্মেন্টস কারখানা ও রপ্তানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। তিনি বলেন, এটা এ যাবৎকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এ সময় মানুষের বাইরে আসার প্রয়োজনই হবে না, কারণ অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন তারা জানেন যে অফিস বন্ধ, তাদের 5 তারিখের পরে আসতে হবে। সংক্রমণ কমাতে সবার সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না। বাইরে আসলে ডাবল মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যদি এটা 14 দিন সফলভাবে করতে পারি, সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। না হলে এই করোনা সংক্রমণ বাড়তে থাকবে। হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে, তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এদিকে সরকারের অনমনীয় মনোভাব জানার পর পোশাক শিল্পের মালিকরা ঈদের আগেই 5 আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দিয়েছে। এ বিষয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমই এর সভাপতি ফারুক হাসান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের নির্দেশ মতোই আমরা ছুটি ঘোষণা করেছি। তবে এবারের লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকছে এ খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হবার পর বিদেশি ক্রেতারা রপ্তানির আদেশ কিছুটা কমিয়ে দিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ছে। সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতির ঢাকতে জনগণের উপর দোষ চাপাচ্ছে। আজ সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও দাবি করেন, সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ। বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।
ভারতে কেন্দ্রীয় কৃষি আইন, ফোনে আড়িপাতা ও অন্যান্য ইস্যুতে সংসদে বিরোধী দলীয় এমপিরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আজ রাজ্যসভায় পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দিতে গেলে ব্যাপক বাধার সম্মুখীন হন। এ সময় অবস্থা চরমে উঠলে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি শান্তনু সেন মন্ত্রীর কাছ থেকে কাগজ ছিনিয়ে নেন এবং তা ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অবশেষে আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফোনে আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে 19 জুলাই থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীরা ওই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বিজেপি সরকার হিটলারি কায়দায় ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে বলেছেন, পেগাসাস হল ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আমি মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে। আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কবজা করেছে এই করে, আজকে পলিটিক্যাল পার্টির লিডারদের কথা বলতে দেওয়া হয় না, কাউকে কথা বলতে দেওয়া হয় না, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, নিজেদের অফিসারদেরও ভারত সরকার বিশ্বাস করে না, মন্ত্রীদেরও বিশ্বাস করে না। সাংবাদিকদের অনেক ফোন ট্যাপিং হয়েছে। আমি মনে করি সিভিক সোসাইটি থেকে শুরু করে, কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে, কালচারাল সমাজ থেকে শুরু করে, সভ্য সমাজ থেকে শুরু করে সবাইকে সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন, লজ্জার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। 2-3 দিন আগেই পেগাসাস প্রকাশ্যে এসেছে, আর আজকেই দৈনিক ভাস্করের দপ্তরে চলে গেছে। তার কারণ, এরাই কোভিডে যখন উত্তরপ্রদেশ সরকার ডেড বডিগুলো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল, তখন নির্ভয়ে প্রকাশ্যে খবরগুলো করেছিল। পেগাসাস নিয়েও ওরা খুব সমালোচনা করেছে। আমি সবাইকে বলবো, সারা ভারতে যে যেখানে আছেন সবাই জোট বাঁধুন। আজকে মিডিয়ার মুখ বন্ধ, ওদের লজ্জাও করে না, চিৎকার করছে। চোরের মায়ের বড় গলা বলেও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছিলেন আমাদের প্রতিনিধি। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের আশেপাশে অবস্থিত কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার সেনাবাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ ভোররাতে দেশটির সেনা অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত আর কোন তথ্য প্রকাশ করেনি সানা। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দখলদার ইসরায়েল সরকার তৃতীয়বার সিরিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল। গত মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপো প্রদেশে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত 8টি ক্ষেপণাস্ত্রের 7টি গুলি করে নামায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগের দিনও একই প্রদেশে ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সিরিয়ার সেনাবাহিনী। আফগানিস্তানে মোতায়েন প্রতিটি বিদেশি সেনাকে দখলদার মনে করে তালেবান। কাজেই আমেরিকাকে কূটনীতিক ছাড়া বাকি সব সেনা ও বেসামরিক ব্যক্তিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে। আর সরকার গঠন করলে তালেবানই পশ্চিমা কূটনীতিকদের নিরাপত্তা দেবে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা খয়রুল্লাহ খয়ের খা। বুধবার প্রচারিত এ সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সঙ্গে এ বিষয়ে তালেবানের আগেই সমঝোতা হয়েছে। সাক্ষাৎকারের আরেক জায়গায় মোল্লা খয়ের খা দাবি করেন, সামরিক আগ্রাসনের চেয়ে আলোচনা ও রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দেয় তালেবান। তবে তিনি স্পষ্ট করে বলেন, সবকিছু যদি তালেবানের বিপক্ষে চলে যায় তাহলে তারা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেবেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী তাদের শক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে। ইরানের নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও পাড়ি জমিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী নিজ দেশের পানি সীমানা এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরী। এই কারণে নৌবাহিনী তাদের শক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে। ইরানের নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও পাড়ি জমিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এ ধরনের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মেরিন সায়েন্সে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খানজাদি আরো বলেন, ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানি সীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা ওড়াচ্ছে তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। প্রকৃতপক্ষে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট এবং আইআরজিসির নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বহুবার সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছে। এ লক্ষ্যে তারা নৌশক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ আইআরএস মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি 5টি হেলিকপ্টার বহনে সক্ষম। জাহাজটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বর্তমানে এটাই ইরানি নৌবহরের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। নৌপথে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, বিশেষ বাহিনী মোতায়েন, সরবরাহ ও পরিবহন সেবা, মেডিকেল সহায়তার পাশাপাশি দ্রুতগামী নৌযানগুলোর জন্য ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে আইআরএস মাকরান। যাই হোক, ইরানের নৌবাহিনী এখন আটলান্টিক মহাসাগরেও তাদের উপস্থিতি বজায় রেখেছে। এ থেকে ইরানের নৌশক্তির প্রমাণ পাওয়া যায়। ইরানের উন্নত ও অত্যাধুনিক নৌবাহিনী সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিত হওয়ার যোগ্যতা রাখে। এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়েরি মহাসাগরগুলোতে ইরানের নৌশক্তির উপস্থিতি সম্পর্কে বলেছেন, এটা আমাদের অধিকার এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BM। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যা মিলছে না, আইসিইউতে অক্সিজেন সংকট তীব্র। এদিকে ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানী সহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে এখন করোনা রোগীর স্থান সংকুলান হচ্ছে না, শয্যা মিলছে না আইসিইউতে, অক্সিজেন সংকট তীব্র। বিশেষজ্ঞগণ আশঙ্কা করছেন আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠবে। ঢাকার কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ গতকালই জানিয়েছে, বাস্তব পরিস্থিতি এতটাই নাজুক যে ধারণ ক্ষমতা না থাকায় অনেক রোগীকে ফেরত পাঠাতে হচ্ছে। ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল এসব হাসপাতালেও একটি সিট এবং সংকটাপন্ন রোগীর আইসিইউ পাওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেক প্রাণ নিভে যাচ্ছে। মিলছে না পর্যাপ্ত অক্সিজেন। একটা রোগী যদি ভিতর থেকে বের হয়, আরো 2টা রোগী ঢুকতেছে।
চাপ আছে অনেক, আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর আপনার মানে সিট পাওয়া মানে সম্ভব না যে অবস্থা। এখানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে যে একজন রোগী মারা গেলে তার সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে। এখানে নিয়ে আসছি আইসিইউর জন্য, কিন্তু এখানে আইসিইউ আপাতত খালি নাই, কিন্তু বিকল্প হিসেবে তারা আমার রোগীকে ফ্লোতে রাখতে পারে। ভিতরে গেলাম, বললো যে আইসিইউ সিট খালি নাই, শুধু অক্সিজেন দিয়ে রাখা যাবে, তাও যতটা দরকার সেটা পারবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক গতকাল জানিয়েছেন, বেড, আইসিইউ সব ফিল আপ। প্রচুর রোগী আসছে এখন, অধিকাংশ রোগী বাইরের জেলার। অনেক ক্রিটিক্যাল রোগীও আসছেন এখন বিভিন্ন জেলা থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেছেন, এখন আমাদের এখানে রোগীর সংখ্যাও অনেক বেশি, আর সিরিয়াস রোগী বেশি। আইসিইউ একটিও খালি নেই, কিছু বেড খালি আছে। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলেছেন, আমাদের অর্ধেকের বেশি রোগী ঢাকার বাইরের, ক্রিটিক্যাল রোগীরাই বেশি আসছে। প্রতিদিন গড়ে 3 জন মারা যাচ্ছে। আইসিইউ গত 3 সপ্তাহ থেকে খালি নেই। এদিকে ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ বেড়ে আগামী 2-1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এই 1 সপ্তাহে যে সংক্রমণটা হয়েছে এটার ইফেক্ট আমরা দেখতে পাবো আগামী 2 সপ্তাহের মধ্যে। তাহলে ওই 2 সপ্তাহে একটা ভয়াবহ পরিস্থিতি হবে বলে আমি মনে করি। মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা, গুরুতর রোগীর সংখ্যা সবগুলোই ভয়ঙ্কর ভাবে বেড়ে। এদিকে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরো 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,685 জনে। এছাড়া এ সময় নতুন করে আরো 3,697 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে 639টি ল্যাবে 10,899টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার 32.19%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে